বন্ধুরা নমস্কার। দেশের মানুষ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের কথা শুনেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের কথা শুনেছেন, কিন্তু দেশের উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের কথা কখনো শুনেছেন বলে মনে হয় না। কিন্তু বর্তমানে আজকের দিনে দেশের বিরোধী দলগুলো সবগুলো দল মিলে একত্রিত হয়ে, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের সবগুলি শরিক দল মিলে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জন্য মোশন প্রস্তাব পেশ করেছে। রাজ্যসভা সেক্রেটারি এটা জমা দিয়েছে। আজকে 60 জনের মতন এমপি বিভিন্ন দল মিলিয়ে, সে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা, ইউবিটি, সমস্ত দলগুলো যারাই বিরোধী জোটে সামিল আছে, তারা প্রায় সবাই মিলে তারা এতে স্বাক্ষর করেছে এবং একযোগে তারা প্রস্তাব করেছে যে দেশের উপরাষ্ট্রপতির বিরুদ্ধে, যিনি মূলত বিজেপির নেতা ছিলেন, বিজেপির নমিনেটেড হয়েই তিনি ইলেকশনে দাঁড়ান এবং সহযোগী সবার সমর্থন নিয়ে 2022 সালে তিনি দেশের উপরাষ্ট্রপতি হন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, মাঝখানে যদি কোনো অঘটন না ঘটে, অঘটন বলতে আমি বলছি যে অনাস্থা প্রস্তাব যদি পাশ না হয়ে যায় বা তিনি যদি নিজে থেকে পদত্যাগ না করেন, তাহলে 2027 সাল পর্যন্ত তার দেশের উপরাষ্ট্রপতির পদে থাকার কথা। কিন্তু দেশের উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভারও চেয়ারম্যান হন। লোকসভার চেয়ারম্যান যেমন একজন এমপি হয়, এমপিদের মধ্য থেকে একজন ইলেকশনে দাঁড়ান বা দুজন দাঁড়ান, তারা ভোটাভুটিতে যে জিতে তিনি লোকসভার চেয়ারম্যান স্পিকার হন। কিন্তু রাজ্যসভাতে তা না। রাজ্যসভাতে তিনি স্পিকার হন, স্পিকার বা চেয়ারম্যান যাই বলেন না কেন বা প্রেসিডেন্ট বলেন না কেন, তিনি হলেন দেশের উপরাষ্ট্রপতি। বাই ভার্চু অফ হিজ পোস্ট তিনি সভাপতিত্ব করেন। জগদীপ ধনকরও এই কাজটা করে আসছিলেন, কিন্তু তার বিরুদ্ধে বারবার পক্ষপাতিত্বের অভিযোগ উঠছিল। তার বিরুদ্ধে বারবার বিজেপির পক্ষে, শাসক দলের পক্ষে, শাসক জোটের পক্ষে কাজ করার অভিযোগ উঠে আসছিল। বারবারই বিরোধীদেরকে জোর জবরদস্তি, অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে বিরোধীদের কণ্ঠকে রুদ্ধ করার অভিযোগ উঠে আসছিল। তিনি পক্ষপাতিত্ব করছেন, এই পক্ষপাত দুষ্ট হয়ে তিনি কাজ চালাচ্ছেন, এই অভিযোগ উঠে আসছিল। এই অভিযোগ চরম আকার ধারণ করলে পরে সমস্ত বিরোধী দলগুলো মিলে শেষ পর্যন্ত ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জন্য মোশন প্রস্তাব পেশ করে। এখন কথা হলো, এই প্রস্তাব কি পাশ হবে? এই প্রস্তাব পাশ হলে, রাজ্যসভাতে পাশ হলে কি উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি চলে যাবেন বা তাকে সরানো হয়ে যাবে? না, একেবারেই না। প্রথমত হলো যে উপরাষ্ট্রপতিকে সরাতে হলে তার বিরুদ্ধে প্রস্তাব রাজ্যসভাতে পাশ হওয়ার পরে আবার লোকসভাতেও পাশ করাতে হবে। যদিও সিম্পল মেজরিটি, এখানে 2/3 মেজরিটির কোনো ব্যাপার নাই। অর্থাৎ যতজন ভোট দেবেন ভোটের দিন, ততজন ভোটের অর্ধেকের একজন বেশি আপনার তার বিরুদ্ধে বলতে হবে, তার বিরুদ্ধে ভোট দিতে হবে, তাহলেই এই প্রস্তাব পাশ হবে। এবং রাজ্যসভাতে পাশ হওয়ার পরে সিমিলার প্রস্তাব লোকসভাতে যাবে। লোকসভাতেও অধিকাংশ মেজরিটি আপনার সাংসদ, লোকসভার সদস্য তার বিরুদ্ধে ভোট দিলে পরে পাশ হবে, তারপরে তাকে সরানো যাবে। এর আগে সরানো যাবে না। ধরেন রাজ্যসভাতে পাশ হলো কিন্তু লোকসভাতে পাশ হলো না, তাহলে তাকে সরানো যাবে না। কারণ উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য যে ভোট গ্রহণ হয়, তাকে ভোট কিন্তু শুধু রাজ্যসভার সাংসদরা দেননি, তাকে লোকসভার সাংসদরাও ভোট দিয়েছেন। লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা মিলে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন করেন। এই কারণে তাকে সরাতে হলেও এই উভয় সভার সাংসদদের অধিকাংশের সমর্থন দরকার হয়। এখন রাজ্যসভাতে যে অবস্থা আছে, তাতে সাধারণভাবে দেখলে পরে এই প্রস্তাব পাশ হওয়ার কোনো মতেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। 125 জন আপনার এনডিএর পক্ষে আছে। এখন কথা হলো, যদি এনডিএর মধ্যে বিভাজন হয়, যদি এনডিএর অনেকগুলো দল, কারণ একটা দল দুটো দল আপনার সরে গেলে হবে না, ম্যাক্সিমাম সাংসদ বোধহয় জেডিইউর আছে, তাদের 4 জন আছে বিজেপির পরে। এবারে তার কারণে অনেকগুলো দল মিলে যদি আপনার এই অনাস্থা প্রস্তাবকে সমর্থন করে, তাহলে হতে পারে যে
এই প্রস্তাব রাজ্যসভাতে পাশ হয়ে যাবে। কিন্তু এইটা হওয়ার কি সম্ভাবনা আছে? যাদের একজন বা দুজন সাংসদ আছে রাজ্যসভাতে, তারা কি এত বড় স্টেপ নেবে এই মুহূর্তে? মনে হয় না, সাধারণ হিসেবে মনে হয় না। রাজ্যসভাতে পাশ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর লোকসভাতে রিস্ক থাকে তো সবসময় এই কারণে যে জেডিইউ আর আপনার টিডিপির ওপরে, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপরে সরকারটা নির্ভরশীল। এই অবস্থাতে লোকসভাতে প্রস্তাব যদি তারা দুজন যদি এই প্রস্তাবকে সমর্থন করেন, তাহলে লোকসভাতে পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইটা হওয়ার এই মুহূর্তে, একেবারে এই মুহূর্তেই একেবারে বিজেপি থেকে সরে গিয়ে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করে এনডিএ থেকে বেরিয়ে আসার মতন একেবারে এই মুহূর্তের কোনো সম্ভাবনা লোকসভাতে দেখা যাচ্ছে না। এটা হতে পারে আগামী 6 মাস পরে, হতে পারে আগামী 1 বছরের মধ্যে, যে কোনো সময় হতে পারে। সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার সম্ভাবনা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ম্যাক্সিমাম রয়েছে, এ ব্যাপারে কোনো ডাউট নেই। এটা আগামী 1 বছরের মধ্যে যে কোনো সময় হতে পারে, 1 বছরের মধ্যে না হলে 1.5-2 বছরের মধ্যে হতে পারে। কিন্তু মাঝপথে তারা যে হঠাৎ করে ব্যাগরা দেবেন, তারা যে হঠাৎ করে সরকারের সঙ্গে সংঘাতে যাবেন, এরকমটা ধরে নেওয়াই যায় তাদের অতীত বিশ্লেষণ করে। আরও সমসাময়িক ঘটনার নানা দিক বিশ্লেষণ করলে পরে বোঝা যায় যে বেশি দিন তাদের পক্ষে বিজেপির সঙ্গে প্রেম করা তাদের পক্ষে সম্ভব হবে না। এক্ষেত্রে ডিভোর্স হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু এই মুহূর্তে জগদীপ ধনকরের ইস্যুতে তারা বিজেপির বিরুদ্ধে গিয়ে আপনার বিরোধীদেরকে সমর্থন করে দেবেন এটা মনে হয় না। যার কারণে না রাজ্যসভাতে এই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা আছে, না লোকসভাতে প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পাশ না হলেও এটা যথেষ্ট মানে অমর্যাদার, আমি বলবো একজন নাগরিক হিসেবে আমি বলবো যে এটা কোনো আপনার উপরাষ্ট্রপতি, তিনি পক্ষপাতের দোষে দুষ্ট, তিনি সবাইকে নিয়ে চলতে পারেন না, সবাইকে তিনি সঙ্গে রাখতে পারেন না, সবার মতকে তিনি গুরুত্ব দেন না, এই ধরনের অভিযোগ উঠে আসাটাই তো যথেষ্ট অস্বস্তির এবং লজ্জার ব্যাপার। এমনিতেও লোকসভাতেও যদি আমরা স্পিকারের দিকে যদি তাকাই, তাহলে এই স্পিকারকে দেখব ওম বিড়লা সাহেব, তাকে আমরা স্পষ্টভাবেই দেখি আমরা টিভির পর্দাতে যে তিনি শাসক দলের এমপিদের প্রতি, শাসক দলের নেতাদের প্রতি, মন্ত্রীদের প্রতি এক ধরনের ব্যবহার করেন, বিরোধীদের প্রতি আরেক ধরনের ব্যবহার করেন। বিমাতৃসুলভ ব্যবহার যে তিনি বিরোধীদের প্রতি করেন, এটা তার চেহারার মধ্যেই ফুটে ওঠে। তিনি শাসক দলের এমপিদের সঙ্গে কথা বলার সময় তার মুখের মধ্যে হাসি টাসি থাকে, বিরোধীদের সঙ্গে কথা বলার সময় তার মুখের মধ্যে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে ওঠে। তার মানে বোঝা যায় মনটা খুব বড় করতে পারেন না। এই ছোট মনের মানুষগুলো অনেক বড় বড় জায়গাতে আমাদের দেশে বসে গেছে গিয়ে, যারা গণতান্ত্রিক ব্যবস্থাপনাতে সবাই গিয়ে নিয়ে চলার মতন, সবাইকে গুরুত্ব দেওয়ার মতন, সমালোচনা সহ্য করার মতন, এবং মানে নিজেদের কোনো ভুল ত্রুটিকে কেউ যদি মানে ইঙ্গিত করে, তুলে ধরে, তাহলে সেগুলিকে হাসি মুখে গ্রহণ করার মতন মানসিকতা দেখাতে পারেন না। এটা একটা দুর্ভাগ্য আমাদের গণতন্ত্রে। আমরা পিএ সাংমার মতন স্পিকার আমাদের দেশে দেখেছি। যদিও সোমনাথ চট্টোপাধ্যায়ের আচরণের মধ্যেও প্রচুর পক্ষপাতিত্ব দেখা যেত। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দাঁড়াতেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কীরকম ব্যবহার করতেন, সেই ভিডিও ফুটেজগুলো যদি এখনও যদি কেউ দেখে, আমি তো সেই সময়ে আমি দেখতাম পার্লামেন্টের প্রসিডিংসগুলো, চোখে মুখে ফুটে উঠতো তিনি কীরকমভাবে পক্ষপাতিত্ব করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেহেতু তিনিও পশ্চিমবঙ্গ থেকেই গেছেন, সুতরাং পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ভিত্তিতে তিনি কমিউনিস্ট ছিলেন, তিনি বামপন্থী ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করতেন না, আর অপছন্দের ছাপটা তার চেহারার মধ্যে ফুটে উঠত। এইরকম ওম বিড়লার মধ্যেও এই জিনিসটা দেখা যায়, অনেক ক্ষেত্রে জগদীপ ধনকরের মধ্যেও এটা দেখা যায়। ফলে এটা খুব একটা সম্মানের না যে দেশের উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসবে, এবং এ প্রস্তাব অ্যাক্সিডেন্টালি যদি পাশ হয়ে যায় সে আর একটা ব্যাপার। কিন্তু স্বাভাবিক যে হিসাব নিকাশ, তাতে কোনোভাবে মনে হয় না যে এই প্রস্তাবটা পাশ হবে। কিন্তু ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট, এই দুটো জোটের মধ্যে কিন্তু একটা লড়াইয়ের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে এইটাকে কেন্দ্র করে, এবং এতে আলটিমেটলি সংখ্যার জোরে ইন্ডিয়া জোট জিতে গেলেও এটা কিন্তু বিরোধীদেরকে অনেকটা সাহস যোগাবে, বিরোধীদেরকে এইভাবে লড়াইয়ের ময়দানে ফিরে আসতে উৎসাহ দেবে, এবং এরকমভাবে যত বেশি তারা মানে ঐক্যবদ্ধভাবে কর্মতৎপরতা করবে,
তত কিন্তু তাদের কর্মী সমর্থকদের কাছেও বার্তা যাবে যে তারা লড়াইয়ের ময়দানে রয়েছে। এই কারণে মানে রাজনৈতিক দৃষ্টিতে দেখলে পরে এই অনাস্থা প্রস্তাবের যথেষ্ট গুরুত্ব আছে। দেশের সবগুলো বিরোধী দল যে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাবটাকে সমর্থন করছে, এইটা তাদের কর্মী বাহিনীদের গ্রাউন্ড স্তরের এবং সাধারণ মানুষের কাছে একটা বড় বার্তা দিচ্ছে। এইটাই বিজেপির জন্য অস্বস্তির, এইটাই এনডিএর জন্য অস্বস্তির, আবার এইটাই কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো, রাহুল গান্ধী এবং তার অন্যান্য সহযোগী নেতাদের জন্য এটা যথেষ্ট স্বস্তির, যথেষ্ট আপনার আগামী দিনের জন্য মানে ভালো দিক আর কি বলবো। তো এখন দেখা যাক যে আগামী দিনগুলোতে এই প্রস্তাব নিয়ে কতটা গরম ভারতীয় রাজনীতি হয় এবং তার পরিণতি ঠিক কোন জায়গাতে গিয়ে শেষ হয়। কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।